মক টেস্ট ধুরন্ধর চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা অনেকে পিএসসি মিশনারিজের প্রিপারেশন নিচ্ছ। এখানে পিএসসি মিশনারিজের প্রিপারেশন দেওয়া হচ্ছে। এখানে টোটাল 30টি পিএসসি মিশনারিজের মক টেস্ট করানো হবে, অর্থাৎ 30টি ফুল কোশ্চেন পেপার করানো হবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা আরো ভালো করে প্রিপারেশন যদি নিতে চাও তাহলে এই চ্যানেলটি সঙ্গে যুক্ত হতে পারো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্রিপারেশন নিতে পারো। যাই হোক, আমরা 30টি মক টেস্টের আজকে আমরা প্রথম মক টেস্ট করবো। পিএসসি মিশনারিজের টোটাল 100টি কোশ্চেন থাকে, তার মধ্যে 25টি ম্যাথ থাকে এবং 75টি জিকে থাকে। আমরা আজ ম্যাথ দিয়ে শুরু করব। ওকে, আচ্ছা আজকে আমরা শুরু করা যাক। আজ প্রথম কোশ্চেন পেপার করানো যাক। প্রথম কোশ্চেন, 100 টাকা এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর টাকা ও বি এর টাকার সমান 9:11 হয়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? তো এদের এর টাকা এবং বি এর টাকার অনুপাত কত? 9:11। এবং এদের মোট টাকার পরিমাণ কত? 100 টাকা। তাহলে এদের অনুপাতিক যোগফল কত? আনুপাতিক যোগফল কত? এদের আনুপাতিক যোগফল হবে 9 + 11 সমান হলো 20 টাকা। তাহলে আনুপাতিক যোগফল সমান 20 টাকা। আবার মোট টাকার পরিমাণ কত বলে দিচ্ছি? 100 টাকা। অর্থাৎ আনুপাতিক 20 টাকা সমান হলো 100 টাকা। মোট এখানে আনুপাতিক মোট 20 টাকা এবং মোট টাকার পরিমাণ 100 টাকা আমরা সমান করে দিচ্ছি। তাহলে 20 টাকা সমান হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা সমান কত? 1 টাকা সমান হচ্ছে 100/20 সমান 5 টাকা। তাহলে 1 টাকা সমান, যদি আনুপাতিক 1 টাকা সমান 5 টাকা হয়, তাহলে আনুপাতিক 1 টাকা এবং 2 এর অনুপাত 9:11। তাহলে যদি 1 টাকা সমান 5 টাকা, তাহলে 9 টাকা সমান কত হবে? 45 টাকা। এবং 1 টাকা সমান 5 টাকা, তাহলে 11টা সমান কত হবে? 55 টাকা। দেখো শর্ট নিয়মে কিভাবে করলাম। এখানে হচ্ছে এটা একটু কম্পিটিটিভ পরীক্ষা, এখানে বড় নয়, সব থেকে শর্ট নিয়মে কিভাবে করা যায় যাতে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা যাতে এখানে পিএসসি মিশনের টোটাল টাইম থাকে 90 মিনিট এবং কোশ্চেন থাকে 100টা। তাহলে আমাদের কত কম সময়ের মধ্যে কিভাবে অঙ্কটা করা যায় বা কিভাবে করা যায় সেটা ভাবতে হবে। তার জন্য আমাদের সবসময় শর্ট নিয়মই করতে হবে। এবং আমার সঙ্গে তোমরা যুক্ত হও। 30টা মক টেস্ট যখন শর্ট নিয়মে আমি করাবো, তখন তোমরা আপনা-আপনি শর্ট নিয়মগুলো শিখে যাবে, চাপ কিছু নাই। যাক, তাহলে এখানে এর টাকা এবং বি এর টাকার পরিমাণ কত বলেছে, প্রত্যেকের টাকার পরিমাণ কত বলেছে, তাহলে 45 এবং 55 টাকা, তাহলে বি এরটা উত্তর হবে। ওকে, তাহলে হলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 5:13। যদি সংখ্যা দুটি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কি কি? গসাগুর সঙ্গে যখন অনুপাতটা গুণ করতে হবে তাহলে সংখ্যা দুটি পেয়ে যাবো। এখানে অনুপাত 5:13 বলেছে, তাহলে সংখ্যা দুটি গসাগু 11 বলেছে, তাহলে সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটো অনুপাতের সঙ্গে 11 গুণ, মানে 5 এর সঙ্গে 11 গুণ করলে হবে 55, এবং 13 সঙ্গে 11 গুণ করলে হবে 143। তাহলে হচ্ছে সংখ্যা দুটি কি কি হবে? 55 আর 143। তাহলে হচ্ছে বিয়েরটা। যাক, তাহলে পরের কোশ্চেন আবার যা যাক। তিনটি কমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে তাদের মধ্য অনুপাত কত? এখানে বলে সমানুপাতি বলেছে। সমানুপাতি তোমরা ক্লাস 8, 9 বা 10 হয়তো পড়েছো, সমানুপাতির অঙ্ক পড়েছো। সমানুপাতি অঙ্ক কেমন? যে a/b সমান হলো a/b সমান b/c সমান c/d সমান d/e, এভাবে পড়েছো। এইভাবে অঙ্কটা করতে হবে। যাক, বলেছে তিনটি কমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343। অর্থাৎ আমি ধরে নিচ্ছি তিনটি কমিক ধনাত্মক সংখ্যা ধরে নিচ্ছি এ বি সি। তাহলে এ বি সি এবং তাহলে এ বি সি এবং এ বির সঙ্গে তিনটে কমিক ধনাত্মক সংখ্যার গুণফল কত? 343। তাহলে আমি বলতে পারি এ ইন্টু বি ইন্টু সি সমান 343। তাহলে বলতে পারি এ ইন্টু বি ইন্টু সি সমান 343। আবার এখানে আমরা জানি যে সমানুপাতি মানে হলো a/b সমান b/c। তাহলে এখানে আমরা একটু সোজা করে দিচ্ছি। আমরা যখনই সমান থাকে তখন কি হয়? কোনাকুনি গুণ হয়। যখনই কোনো দুটো সংখ্যা সমান থাকে তখন তাদের কোনাকুনি গুণ হয়। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত হয়? ac সমান হবে b ইন্টু b সমান b স্কোয়ার। তাহলে ac সমান b স্কোয়ার হচ্ছে। আবার উপরে বলা আছে abc সমান 343। আর এটা উপরটাকে একটা সাজানো যাক। উপরটা সাজালো হচ্ছে ac টাকে একসঙ্গে করছি আর বিটা আলাদা করছি। ac গুণিত b সমান 343। তাহলে হচ্ছে এসির জায়গায় আবার বলেছে বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিচ্ছি আমরা, ইন্টু বি সমান 343। তাহলে বি কিউ সমান কত? বি কিউ সমান হলো 343। এটা 343টাকে ভাঙা যাক। 343টাকে ভাঙলে হচ্ছে 7 দিয়ে যাবে, 4 7 কে 28, 6 পড়ে থাকছে, মানে 63, 7 নং 63। আবার হচ্ছে আবার 7 দিয়ে আবার যাবে, 7 গুণিত 7 মানে হচ্ছে তোমরা কত পড়ছে? 7 কিউ হচ্ছে, মানে বি কিউ সমান কত হচ্ছে? 7 কিউ। তাহলে বি সমান কত হচ্ছে? 7। আমাদের এখানে মধ্য অনুপাতটি বার করতে বলেছে, অর্থাৎ বি এর মান বার করতে বলেছে। তাহলে বি এর মান 7 বেরিয়ে গেল, আমার এর উত্তর কত হবে? 7।
যাও তাহলে বুঝতে পারলে? যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি পরের ভিডিওতে সেটা বুঝিয়ে দেবো। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। এ এবং বি এর আয়ের অনুপাত 5:7, তাদের ব্যয়ের অনুপাত 3:5, তাদের প্রত্যেকে 4,000 টাকা সঞ্চয় করে, তবে এর আয় কত? তো এটা কিভাবে স্বনির্ণয় করা যায় দেখো। দেখো, এ এবং বি বলেছে, এ এবং বি, এ এবং বি বলেছে। এখানে প্রথম হচ্ছে আয়। আয় হচ্ছে কত? তাদের আয়ের অনুপাত হচ্ছে 5:7। ব্যয় অনুপাত কত বলেছে? ব্যয়ের অনুপাত বলেছে 3:5। এবং যদি তাদের প্রত্যেকে 4,000 টাকা করে সঞ্চয় করে, আবার তাহলে হচ্ছে সঞ্চয়, আয় থেকে ব্যয় বিয়োগ করলে কি হয়? সঞ্চয় হয়। তা সঞ্চয় সমান কত হচ্ছে? এখানে সেইভাবে বিয়োগ করব। সঞ্চয় সমান কত হচ্ছে বিয়োগ করে দেখা যাক। 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2। প্রত্যেকে 2 হচ্ছে। এখানে তাই বলেছে যে যদি প্রত্যেকে 4,000 টাকা করে, প্রত্যেকে 4,000 টাকা করে সঞ্চয়, মানে এখানে আনুপাতিক দিক থেকে তাদের প্রত্যেকে সঞ্চয় করে কত? 2 করে। আর হচ্ছে 2 ইউনিট করে। আর প্রত্যেকে কত টাকা করে সঞ্চয় করে? 4,000 টাকা করে। মানে 2, আমি বলতে পারি যে 2 সমান হলো 4,000 টাকা। তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 2,000 টাকা। 4,000 বাজিত 2 সমান 2,000 টাকা। তাহলে এখানে বলতে, তাহলে এখানে কোশ্চেনটা কি চেয়েছে? যে এর আয় কত? এখানে এর আয় কত? এর আয় হলো 5 টাকা। এই যো। তাহলে এর আয় কত? 1 সমান যদি 2,000 হয় তাহলে এর আয় কত? 5 দুগুণে 10 সমান 10,000 টাকা। তাহলে তাহলে তবে এর আয় কত? এর আয় হলো 10,000 টাকা, মানে এর উত্তর, এটা উত্তর হবে। যদি কেউ বুঝতে না পারো কমেন্টে জানাবে, অবশ্যই আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। যাক, পরের কোশ্চেনে যা যাক। দুটি ট্রেন এ এবং বি বিপরীতমুখী হয়ে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। এ এবং বি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 300 মিটার এবং 360 মিটার, তবে তারা তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? আমরা এটা জানি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। আমরা কি জানি? আমরা কি জানি যে সময় সমান হলো দূরত্ব বাই সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্ব কত? এখানে দূরত্ব হলো দুটো ট্রেনের যে দৈর্ঘ্য, দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, দিয়ে বিপরীতমুখী হয়ে যাচ্ছে, দিয়ে পরস্পরকে অতিক্রম করে যাচ্ছে, দিয়ে যে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? তার সময় হলো, এখানে দূরত্ব কত? দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগফল হবে, সেটা দূরত্ব। তাহলে এখানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার। 300 মিটার, 360 মিটার, তাহলে হচ্ছে দূরত্ব কত? দুটো ট্রেনের যোগফল। সবসময় দূরত্ব কি হবে? দূরত্বটা হলো যে দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য এবং হচ্ছে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য যোগফল হবে। যখন যদি বলা হয় যে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন কেমন হবে? তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা দূরত্ব হবে। তাহলে হচ্ছে দূরত্ব কত হবে? 360 প্লাস 360 মানে হচ্ছে 660 মিটার। 660 মিটার। এবার গতিবেগ কত? এবার একটা কথা বলি, যখন ট্রেন একে অপরকে অতিক্রম করে বিপরীতমুখী হবে, মানে একে অপরকে বিপরীতমুখী বিপরীত দিক থেকে এসে অতিক্রম করছে, তখন ট্রেনের যে আপেক্ষিক গতিবেগটা হবে সেটা যোগফল হবে। আর দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করছে, একই দিকে যখন যে অতিক্রম করছে, তখন তাদের ট্রেনের গতিবেগ আপেক্ষিক গতিবেগ হবে, বিয়োগ হবে। কি বললাম? যখন একই দিকে যাবে তখন আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, আর যখন বিপরীতমুখী হয়ে একে অপরকে অতিক্রম করবে তখন ট্রেনের গতিবেগ আপেক্ষিক গতিবেগ যোগফল হবে। তাহলে এখানে বিপরীতমুখী হয়ে বলে দিয়েছে, তার মানে 60 প্লাস এ বিপরীতমুখী বলে দিয়েছে, তার মানে হচ্ছে এখানে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? দুটো যোগফল হবে, মানে 60 প্লাস 72 মানে মানে কত হবে? 100, 6 7 13 মানে 132 কিমি পার ঘন্টা। এবার এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে কিমি পার ঘন্টা, উপরে বলেছে মিটার, এখানে উত্তর হচ্ছে সেকেন্ডে। একটা মাথায় রাখবে, কিমি পার ঘন্টা মানে কিমি পার ঘন্টা থেকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। এখানে যে কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে পরীক্ষা হলে করি, তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে। একটা কাজ করো, সবসময় একটা শর্ট নিয়ম বলে দিচ্ছি, কিমি পার ঘন্টা থেকে সবসময় মাথায় রাখবে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয় তার সঙ্গে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টা যদি যেতে চাও, তাহলে সে হচ্ছে 18/π দিয়ে গুণ করতে হয়, এটা মাথায় রাখবে। তাহলে আমি আবার বলছি, মিটার পার সেকেন্ড থেকে কিমিতে যেতে গেলে বড়টা বড়, ছোট থেকে বড় যাচ্ছি, মানে কিমি যাচ্ছি, মানে হচ্ছে 18, উপরটা বড় হবে, 18 গুণ করবো উপরে, ঠিক আছে? 18/5। আর কিমি থেকে যখন মিটারে যাচ্ছি তখন উপরটা ছোট হবে, মানে 5/18। এখানে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যাচ্ছে, মানে এর সঙ্গে আমরা 5/18 গুণ করবো, মানে 660/132 গুণিত 5/18।
660 মানে হলো 660/1। তাহলে আমরা জানি প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়। মানে 660 চতুর্থ কত? চতুর্থ মানে হচ্ছে নিচে 18 আছে, মানে 600। উত্তরটা কেমন কেমন হবে? তার মানে এটা হবে 660 গণিত প্রথম গণিত চতুর্থ বা দ্বিতীয় গণিত দ্বিতীয়, মানে দ্বিতীয় কত 1 মানে হচ্ছে 132। 1 এর সঙ্গে যাই গুণ করবে সেটা একই থাকে, 132/5 এটা হবে। এটি সমাধান করলে হয়ে যাবে। এটা কাটাকাটি করে থাক। 5 একে 5, 5 3 15, 5 2 10, 132 132 132 কেটে যাচ্ছে, দিয়ে কত হচ্ছে 18। ওকে, তাহলে হচ্ছে এখানে কত পাচ্ছি? 18 সেকেন্ড। তাহলে হচ্ছে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? 18 সেকেন্ড। যদি কেউ বুঝে না পারে আবার বলবে, কমেন্টে বলবে, অবশ্যই আমি তাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদি যাও এইভাবে অঙ্কটি করতে হবে। পরের কোশ্চেনে যা যাক। একজন ওষুধের পাইকারি বিক্রেতা তার গ্রাহককে 20% ছাড় দেন এবং তা সত্ত্বেও তার 15% লাভ হয়। যদি তার সর্বোচ্চ খুচরো মূল্য 550 টাকা হয়, তবে ওষুধটির ক্রয় মূল্য কত হয়? এখানে সর্বোচ্চ খুচরো মূল্য এমআরপি সমান 550 টাকা আছে। এমআরপি মানে হলো ধার্য মূল্য। ধার্য মূল্য ওষুধের উপর লেখা আছে ধার্য মূল্য এত। তারপর ওষুধ বিক্রেতা এখান থেকে ছাড় দিয়েছে, দিয়ে বিক্রি করেছে। মানে এখান থেকে 550 টাকা ধার্য মূল্য আছে বা এমআরপি আছে, লেখা আছে। এখান থেকে যত পার্সেন্ট ছাড় দেওয়া হবে, ছাড়টা দিলেই কি হবে? তার বিক্রয় মূল্য হয়ে যাবে, সে ওই দামে বিক্রি করবে। তাহলে এখানে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? বলে 20% ছাড় দিয়েছে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে তাহলে বিক্রয় মূল্য এখানে কত হবে? বিক্রয় মূল্য এখানে কত হবে? এখানে 550 টাকা, এখানে হচ্ছে এমআরপি বা ধার্য মূল্য, এখানে 20% ছাড় দিচ্ছে, মানে 20% ছাড় দিচ্ছে মানে তার হচ্ছে কত? মানে হচ্ছে 80/11, 80/100 হচ্ছে। 20% ছাড় দিচ্ছে মানে 100-র মধ্যে সে 20 ছাড় দিচ্ছে, মানে কত হচ্ছে? 80/100 হচ্ছে। তাহলে এটা বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করছি, এই তো কেটে দিলাম। কত হচ্ছে? 5 আর 40, 5 আর 44, 440 টাকা হচ্ছে। এখানে বিক্রয় মূল্য কত বেরোলো? 440 টাকা। আবার বলেছে ছাড় দিয়েও তার 15% লাভ হয়। লাভটা সবসময় হয় ক্রয় মূল্যের উপরে। আর এখানে ওষুধের ক্রয় মূল্যই বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য জানি না কত। ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এখান থেকে যদি আমরা ক্রয় মূল্যের সঙ্গে যদি 15% লাভটা যোগ করি, আমরা ক্রয় মূল্যের সঙ্গে 15% লাভটা যোগ করি, তাহলে বিক্রয় মূল্য পাবো। এখানেও একটা বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স এর 15% লাভ হচ্ছে, মানে 15% মানে 115, মানে 115/100 হচ্ছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে হচ্ছে এটা কত হচ্ছে? মানে 115/100 মানে 23/20, মানে কত হচ্ছে? মানে হচ্ছে 23x/20। যাতে এখানে দুটোই বিক্রয় মূল্য, মানে দুটো সমান হবে, দুটো সমান করে দিচ্ছি। 23x আমি বলতে পারি 23x সমান 20 সমান হলো 440। তাহলে x সমান কত হবে? 440 গুণিত 20/23। তাও এটাকে যদি কাটারি করা হয়, তুমি যদি দেখো কাটারি করে তুমি দেখবে, কোন করে দেখবে, এটা 382.6 হবে। এটা কেটে দেখবে তোমরা 382.6 হবে। ঠিক আছে, যাও এটা করে নেবে, 382.6 উত্তর হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্কের যোগফল 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার সাথে আগের সংখ্যার পার্থক্য হয় 9। সংখ্যাটি কত? একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক 9। এককের ঘরের অঙ্ক কোনটা, দশকের ঘরের অঙ্ক কোনটা? আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে 82। এখানে এই যে প্রথম যে সংখ্যাটাকে বলা হয় এককের ঘরের অঙ্ক, একক, দশক, শতক বলে না, সেটা হচ্ছে এটা হচ্ছে তাহলে এককের ঘরের অঙ্ক কত? 2, আর দশকের ঘরের অঙ্ক কত? 82। তাহলে সেরকম বলেছে একক ঘনাঙ্ক দশক ঘনাঙ্ক যোগফল 9 বলেছে। আমরা সেই মাধ্যমিকে বা ক্লাস 8-9-এ আমরা সে বড় করে অঙ্ক করতাম, সেইভাবে করলে এখানে চলবে না। পরীক্ষার হলে শর্ট নিয়মে করতে হবে। তাই কিভাবে কম সময় বাঁচিয়ে অঙ্কটা করা যায় সেটা ভাববো। আমি প্রথমেই উত্তরে চলে যাব। তাহলে কি হবে? অঙ্কটা খুব কম সময় হবে। দেখো বলেছে এককের ঘরে অঙ্ক এবং দশকের ঘরে অঙ্কের যোগফল কত? 9। তাহলে দেখো এখানে এককের ঘরে অঙ্ক প্রথমে দেখে নাও যে চারটে যে অপশন আছে, চারটে অপশনে সবগুলো যোগ এককের ঘরে অঙ্ক এবং দশকের ঘরে অঙ্ক যোগফল 9 তো আগে দেখে নাও। যদি এখান থেকে যদি বাদ যায় তাহলে ভালো হয়। এখানে 2 আছে, তারপর 7 আছে, তার মানে হচ্ছে 7 আর 2 যোগফল করলে কত হয়? 9। একক ঘরে অঙ্ক দশকের অঙ্ক যোগফল 9 বলেছে, মিলে যাচ্ছে। 1 8 9 মিলে যাচ্ছে, 5 4 9 মিলে যাচ্ছে, 6 3 9 মিলে যাচ্ছে, মানে এটার মাধ্যমে কিছু হবে না। এবার বলেছে তাদের তারপরে একটা জায়গায় একক অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, মানে এককটা দশকে চলে গেল, দশকটা এককে চলে এলো, তাহলে তাদের অঙ্কের
তাদের আগের সংখ্যার পার্থক্য হয় ৯। মানে ৭২, ৭২টা যদি আমি এককটাকে দশকে, দশমিকটা আগে একক কত হয় দেখো ৭২, এটাকে আমি যদি একক দশকে এরকম টানাটানি করি তাহলে কত হচ্ছে? ৭২ থেকে ২৭ বিয়োগ করলে পার্থক্য ৯ কি অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে না, এটা হবে না। তারপর হচ্ছে ১৮, ১৮, ৮১ অনেক বড় হচ্ছে, হবে না এটাও। তারপর হচ্ছে ৫৪, ৫৪ আর হচ্ছে এটা ইয়ে করলে ৪৫ হচ্ছে। ৪৫ আর ৯ এ ৫৪ এটা হবে। ৬৩ করলে কত দেখে নিই? ৬৩, ৩৬। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাও হবে না। তার মানে দেখো কোনটা উত্তর হবে? এইটা। এটিই কারেক্ট উত্তর। তাহলে ৫৪টি কারেক্ট উত্তর হবে। তাহলে বুঝতে পারছো কত কম সময়ের মধ্যে কিভাবে করা যায়, সেটা সবসময় এইভাবেই করতে হবে। যাই হোক এইভাবে করবে। পরের কোশ্চেনটা যাক। ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৭২ কিমি ঘন্টা বেগে গেলে ১২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? আমি একটু আগেই বললাম, যখনই সময় সমান কি বলেছিলাম? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে হচ্ছে সময় একই রকম ভাবে পুরো অঙ্কটা করব। পুরো অঙ্কটা সেইভাবেই করব। ঠিক আছে? এখানে সময় বার করতে চেয়ে সময় সমান হলো দূরত্ব বাই গতিবেগ। দেখো এখানে দূরত্ব আমি আগেও বললাম, দূরত্ব কিভাবে বার করতে হয়? ট্রেনের দৈর্ঘ্য এবং যদি দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে তাহলে কি হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা যোগ হবে। আর যদি প্ল্যাটফর্ম থাকে তখন কি হবে? ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ হলেই সেটা দূরত্ব বেড়ে যাবে। তাহলে এখানে বলে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বলে দিয়েছে এবং ৮০ মিটার দীর্ঘ একটা ট্রেন বলে দিয়েছে। মানে টোটাল দূরত্ব কত হবে? দূরত্ব হলো ৮০ মিটার দীর্ঘ প্লাস ১২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, দুটো যোগফল যেটা হবে সেটা দূরত্ব। আর গতিবেগ কি? এখানে দুটো ট্রেন নয়, একটি ট্রেনই আছে, তাহলে গতিবেগ একই থাকবে। এখানে এটা কি থাকবে? এটা মিটারে বলে দিয়েছে। এটা হচ্ছে ৭২ কিমি পার ঘন্টা বলে দিয়েছে। এবার সেকেন্ডে উত্তর চেয়েছে। ৭২ কিমি পার ঘন্টা থেকে সেকেন্ডে আমি বলেছিলাম কিমি থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে বলেছিলাম? কিমি থেকে ঘন্টায় নিয়ে আসতে গিয়ে যদি বলেছিলাম তখন মিটার বা সেকেন্ডে নিয়ে আসতে বলেছিলাম ৫/১৮ দিয়ে গুণ করতে হবে। এখানে কিমি পার ঘন্টা আছে। এটা ৭২ কিমি পার ঘন্টা আছে। এটাকে যে ৭২ কিমি পার ঘন্টা থেকে এই যে কিমি পার ঘন্টা যেটাকে মিটার নিয়ে কি করবো? এর সঙ্গে ৫/১৮ গুণ করতে হবে, দিয়ে কাটাকাটি করবো। এখানে কাটাকাটি করে যাবে ৪ রং ৭২। এটা হচ্ছে মানে ৪/৫ কত হয়ে যাচ্ছে? ২০ হয়ে যাচ্ছে। মানে এখানে কত পড়ে থাকছে ওরা? মানে এখানে পড়েছে ৮০ প্লাস ১২০ সমান কত হয়? সমান হচ্ছে ২০০। আর ৫/৪ কত হয়? ২০। ২০ ২০০/২০ সমান কত হয়? ১০। মানে এখানে ১০ সেকেন্ড উত্তর হচ্ছে। তাহলে হচ্ছে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত সময় নেবে? ১০ সেকেন্ড। এই যে এটি উত্তর। তাহলে বুঝতে পারলে কিভাবে ট্রেনের অঙ্ক কিভাবে করা যায়? এইভাবে করতে হবে ট্রেনের অঙ্ক। আমার সঙ্গে তোমরা যদি ৩০টা মক টেস্ট দাও তাহলে অঙ্ক পুরো সহজ হয়ে যাবে, এটা বলতে পারি। যাক পরে কোশ্চেন করা যাক। ১৭১ কি ধরনের সংখ্যা? ১৭১ মৌলিক সংখ্যা না জোড় সংখ্যা না অমূলদ সংখ্যা না যৌগিক সংখ্যা? প্রথমে দেখি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাকে বিভাজ্য করা যায় না সেটা মৌলিক সংখ্যা। জোড় সংখ্যা কত? ২, ৪, ৬, ৮, ১০ এগুলো বলা হয় জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো? ৩, ১, ৩, ৫, ৭, ৯ এগুলো বিজোড় সংখ্যা। এবার হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনটা? যৌগিক সংখ্যা হলো যেগুলোকে ভাগ করা যায়। যেমন ১২ কে যদি বলা হয় ২ গুণিত ৬, ৩ গুণিত ৪ এভাবে ভাগ করা যাচ্ছে। তার মানে যেগুলো যৌগিক সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে মানই বার করা যায় না। যেমন ধরো √2, যেমন আমি বলছি √2, √3, √5 এগুলো মান বার করা যায় না। কিন্তু √4 এর মান বার করা যায়। সেটা হচ্ছে এটাকে বলা হয় মূলদ সংখ্যা বলা হয়। যেগুলো মান বার করা যায় না সেগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে ১৭১ এটা অমূলদ সংখ্যা নয়, জোড় সংখ্যাও নয়। আর মৌলিক না যৌগিক বার করতে হবে। ১৭১ কে ভাঙা যায়। ১৭১ কে ১৯ গুণিত ৯ কত হয়? ১৯ গুণিত ৯, ৯ নং ৮১, ৯ কে ৯, ৯ ৮ ১৭, ১৭১ ভেঙে যাচ্ছে। কারণ এটা কি সংখ্যা হবে? এটা যৌগিক সংখ্যা হবে। ওকে, পরের কোশ্চেনে যাক। দুটি ট্রেন আবার ট্রেনের অঙ্ক। দুটি ট্রেন এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসি মিসেলেনিয়াস এর। দুটি ট্রেন যথাক্রমে ৬০ কিমি পার ঘন্টা এবং ৩০ কিমি পার ঘন্টা বেগে বিপরীত অভিমুখে ১২০ কিমি দূরত্বে দুটি ভিন্ন স্টেশন থেকে যাত্রা শুরু করে। বেশি বেগে ট্রেনটি যাত্রার ৪০ মিনিট পর থেমে যায়। অন্য ট্রেনটি কখন প্রথম ট্রেনের সাথে মিলিত হবে? যাক প্রথম হচ্ছে বলেছে যে বেশি বেগে ট্রেনটি যাত্রার ৪০ মিনিট পরে থেমে যায় বলেছে। তাহলে প্রথম ৪০ মিনিটে সে কত মিটার যায় প্রথমে বার করে নিতে হবে। ৪০ বিপরীত মুখে থেকে আসছে আরকি। তো হচ্ছে ৬০ কিমি পার ঘন্টা হচ্ছে হচ্ছে
আহ, 60 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে 60 কিমি যাচ্ছে, 60 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় সে যাচ্ছে 60 কিমি। মানে বলতে পারি যে 60 মিনিটে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তার মানে বলতে পারি 60 মিনিটে যে সে যাচ্ছে কত, 60 কিমি। তাহলে 1 মিনিটে সে কত যাবে, 1 কিমি। তাহলে 40 মিনিটে সে কত যাবে, 40 কিমি। সবসময় চেষ্টা করবো, এটা কম্পিটিটিভ পরীক্ষা, মুখে মুখে করার চেষ্টা করবো। তাহলে বেশি বেগে ট্রেনটি যাত্রা 40 মিনিট পর থেমে যায়, মানে বেশি বেগে ট্রেনটি কত মিটার তখন যাচ্ছে, সে কত কত কিমি যাচ্ছে, সে 40 কিমি যাচ্ছে। কত টোটাল দূরত্ব কত বলে দিচ্ছে, টোটাল দূরত্ব বলে দিচ্ছে 120 কিমি। তাহলে এখন কত কিমি বাকি আছে, 80 কিমি বাকি আছে। এখনো 80 কিমি বাকি আছে। বলেছে অন্য ট্রেনটি প্রথম ট্রেনের সাথে তারপর মিলিত হয়, ওই ট্রেনটা বিপরীত হয়ে আসছে। তাহলে অন্য ট্রেনটি গতিবেগ কত, 30 কিমি/ঘন্টা। তার মানে সে 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে হচ্ছে সে 30 কিমি যায় 1 ঘন্টায়। এখানে মিনিটে যে উত্তর চেয়েছে, মানে 30 কিমি যায় 1 ঘন্টা, মানে কত, 60 মিনিটে। মানে মোট কথা বলতে 30 কিমি যায় সে 60 মিনিটে। এখানে 80 কিমি যায় কত মিনিটে বার করতে বলেছে। 30 কিমি যায় 60 মিনিটে, তাহলে 1 কিমি যায় কত মিনিটে, 1 কিমি যাবে 2 মিনিটে। 80 কিমি যাবে তখন কত মিনিটে, 80 × 2 মানে 160 মিনিটে। মুখে মুখে অঙ্ক, মিনিটে। তাহলে এটা উত্তর কত হবে, 160 মিনিট। বুঝতে পারলে? মুখে মুখে করার চেষ্টা করবে, অনেক কম টাইমের মধ্যে অঙ্কটা শেষ করতে পারবে। যাক, পরের কোশ্চেনে যা যাক। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 12, 16, 28 দ্বারা বিভাজ্য হয়? আর 12, 16, 28 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যা? তখনই কি করা হবে, ওই তিনটে সংখ্যার লসাগু করা হবে। তো প্রথমে লসাগুটা বার করা হোক। লসাগু কত হবে, 12, 16, 28, এদের লসাগু কত হবে? 2 দিয়ে গেলে 6, 8, 14, আবার 2 দিয়ে যাবে 2, 3, 4, 7, 8 যাবে না। তার মানে কত হচ্ছে, 2 2 4, 4 3 12, 12 আর 4 যাবে 48, 48 গুণিত 7, 7 8 56, 4 7 28, 28 5 33, 336। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, 1 বিয়োগ কোন সংখ্যা থেকে এর সঙ্গে কোন মানে এর থেকে 1 যদি যোগ করা হয় সেটা বিয়োগ করলে সেই সংখ্যাটা হবে, মানে হচ্ছে এর সঙ্গে 1 যদি যোগ করে 337 হচ্ছে, মানে সংখ্যাটা কত হবে, 337। আবার বলছি, যখন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 28 দ্বারা বিভাজ্য করা হবে যখন বলা হবে, তখন কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে লসাগু করা হবে। এদের লসাগু করলে যেটা বেরোবে সেই সংখ্যাটাকে, ক্ষুদ্রতম সংখ্যাটাকে 12, 16, 28 দ্বারা বিভাজ্য করা যাবে। এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, মানে তার থেকে যদি 1 বিয়োগ করা হয় তবে এইগুলোতে বিভাজ্য হবে, মানে বোঝাচ্ছে যে সেটা সেই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে, যে বিভাজ্যের সংখ্যাটা থেকে 1 বড় হবে। তার হচ্ছে আমি ওই 1 যোগ করে দিলাম, তার মানে কত হচ্ছে, 336 প্লাস 1 মানে 337 হচ্ছে। তাহলে কোন ক্ষুদ্র সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিভাজ্য হবে, 337। বুঝতে পারলে? যাক, পরের কোশ্চেনে যা যাক। মনে করুন 12টি কমলালেবু 5টি ঝুড়িতে বিতরণ করা হলো, তাহলে সঠিক বিবৃতিটি কোনটি? দেখা যাক। এ, প্রতিটি 2টি ঝুড়িতে 3টি করে কমলা লেবু এবং প্রতিটি 2টি ঝুড়িতে 2টি করে কমলা লেবু আছে। তাহলে এখানে হচ্ছে 2টি ঝুড়ি 2 + 3 মানে হচ্ছে 6, আর 2টি 2 + 2 মানে হচ্ছে 4, কত, 10টা। 12টা কমলা লেবু আছে বলে, কারণ এটা হচ্ছে না, হবে না। প্রতিটি 3টি ঝুড়িতে 2টি করে কমলা লেবু, মানে যে 3 × 2 6, প্রতিটি 2টি ঝুড়িতে 1টি করে কমলা লেবু প্লাস 2, এবং এবং একটি ঝুড়িতে 4টি করে 4টি কমলা লেবু, মানে হচ্ছে 4, মানে কত হচ্ছে, 6 2 8 আর 4 12 হবে, এই তো হচ্ছে এটা। প্রতিটি 4টি ঝুড়িতে 2টি করে কমলা লেবু, 4 দুগুণে 8, এবং একটি ঝুড়িতে 4টি কমলা লেবু, মানে হচ্ছে 8 + 4 টা 12 হচ্ছে। মানে এই কোশ্চেনটা একটু ভুল আছে, বুঝে যাচ্ছে, কারণ দুটোতেই 12 হচ্ছে। এটা কোশ্চেনটা ভুল আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেহেতু প্রথমেই বলে দিয়েছিলাম, যেহেতু এই কোশ্চেনটা একটু ভুল আছে। যাও, ঠিক আছে, এটা কোনোটাই হবে না এখানে। পরের কোশ্চেনে যা যাক। এই ধরনের অঙ্ক যদি বলো যে আমি যদি করি তাহলে নম্বর পাবো না পাবো না, এখানে এই নম্বরগুলো যে কোনো একটা বি বা সি যে কোনো একটা করলেও দুটোতেই নম্বর পাবে। বি বা সি তুমি করে দিবে, চলে আসবে তোমার উত্তরে। বি বা যে বি করবে সেও নম্বর পাবে, সি করলেও সেও নম্বর পাবে। তাহলে হচ্ছে এটা বি বা সি দুটোই হবে। যাক, পরের কোশ্চেনে করা যাক। মূলত সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, কোনোটি নয়, কি হবে? মূলত সংখ্যা কাকে বলে, প্রথমে দেখি। মূলত সংখ্যা কাকে বলে, যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা, যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু কিউ কিন্তু হলো যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু কি এর মান শূন্য হওয়া চলবে না। যেমন ধরো আমি বলছি, এটা ধরো 2/3, 3/4, এগুলো কি, এগুলো সব পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। মানে পি এর মান যদি 2 হচ্ছে আর কিউ এর মান 3, পি এর মান 3 আর কিউ এর মান হলো 4,
মানে এভাবে কি বলতে পারি, পি বাই কিউ হচ্ছে কিউ এর মানটা শূন্য নয়, নিচেরটা শূন্য হচ্ছে না, এগুলো মূলত সংখ্যা সবগুলো। কারণ হচ্ছে মূলত সংখ্যা তাকে বলে যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ সমান শূন্য হওয়া চলবে না। তো এবার এগুলোকে দশমিকে প্রকাশ করে দেখি কেমন হচ্ছে। দেখো আমি ধরলাম ধরো 1/2। তো 1/2 কে যদি আমি এটা কি এটা একটা মূলত সংখ্যা, কারণ হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে হচ্ছে এর মান কত হবে 0.5। আবার ধরো 1/3, এর মান কত হবে? এর মান হবে 0.33333, মানে হচ্ছে এটা আবৃত দশমিক হয়ে যাচ্ছে, আবৃত দশমিক হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে সেটা হচ্ছে 0.3 মাথায় একটা আবৃত দশমিক বার হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আবৃত দশমিক, মানে হচ্ছে মূলত সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য হয়, আবার আবৃত দশমিকে প্রকাশযোগ্য নাও হতে পারে। তাহলে হচ্ছে আবৃত দশমিকের মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য হ্যাঁ হতে পারে। আবৃত দশমিক যে 0.3, এটা আবৃত দশমিক প্রকাশযোগ্য, এটা মূলত সংখ্যা। তাহলে হচ্ছে মূলত সংখ্যার মান আবৃত দশমিক প্রকাশযোগ্য হ্যাঁ চলবে। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, প্রকাশযোগ্য হতেও পারে না, নয় কেন হবে? প্রকাশযোগ্য, এটা ভুল হচ্ছে। সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য এটাও বলা যাবে না, তার মানে কোনটা উত্তর হবে? এটা উত্তর হবে। বুঝতে না পারলে কমেন্টে লেখো, আমি পরে আবার এটা দেখাবো। নেভার লয়। যাই হোক, ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। যদি মোট লাভ 69 টাকা হয় এবং সেখান থেকে বিমল 46 টাকা পান, তবে বিমল কত টাকা লগ্নি করেছিলেন? এর হচ্ছে অনুপাতে যদি বিমল করা হয়, তখন মাসের সঙ্গে টাকাটা গুণ করা হবে, দিয়ে শেষকালে যে টাকাটা হবে অনুপাত করা হবে, অনুপাতে কাটারি করে শেষকালে যে টাকাটা হবে সেটাকে অনুপাতের হিসেবে সে টাকা তারা পাবে। আমি আবার বলছি, এই ধরনের অঙ্ক থাকলে তাদের মাসের সঙ্গে বা বছরের সঙ্গে সময়ের সঙ্গে তাদের কত পরিমাণ টাকা সেটাকে গুণ করা হবে, যে দুজন বা তিনজন যতজন আছে তাদের টাকার যে মোট সময় এবং টাকার যে পরিমাণটা হচ্ছে সেটাকে গুণ করে দিয়ে অনুপাত করা হবে, অনুপাত করে কাটারি করা হবে, দিয়ে কাটারি করে যে শেষকালে যে টাকাটা হবে সেই অনুপাতিক হিসেবে তারা টাকাটা পাবে। এখানে অমল 9 মাসের জন্য 500 টাকা বলে দিয়েছে, করে দেখ সেইভাবে করে দেখ। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। বিমল আবার হচ্ছে 6 মাসের জন্য আমি ধরলাম X টাকা লগ্নি করলো, তাহলে মোট টাকা 69 টাকা হয়। সেখান থেকে বিমল পেয়েছে কত? এই হচ্ছে অমল, ই হচ্ছে বিমল। তাহলে হচ্ছে বিমল সেখানে পেয়েছে কত? 46 টাকা। মোট টাকার পরিমাণ কত? 69 টাকা বলে দিয়েছে, 69 টাকা বলেছে। তাহলে হচ্ছে এই যদি বিমল যদি 46 টাকা পায়, তাহলে বিমল কত, অমল কত হবে? 69 থেকে 46 বিয়োগ করলে কত হয়? এটা হবে 6 7 13, 4 5, আজকে 17 হচ্ছে। এই 69, 63 না 69, 6 3 9 আর হচ্ছে 4 2 23 হচ্ছে, 23 কাটারি করলে কত হবে? 23 দুগুণে 46। আমি আবার বলছি, যেটা সবসময় এটা কাটারি করা হবে, দিয়ে অনুপাতটা বার করা হবে। এখানেও কাটারি করা যাক, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে সমানের এদিক ওদিকে, সমানের এদিক ওদিকে এলো পাশাপাশি, সমানের দিকে পাশাপাশি থাকলে সেটা কাটারি করা যায়, মানে 2 2 এটা কেটে দিচ্ছি। তাহলে উত্তর কত পড়ে থাকবে? এক্সটা এখানে এক্স কোনাকুনি গুণ করে দেখ যা বাকি আছে। তাহলে এক্স গণিত এখানে 1 পড়ে আছে, মানে এক্স, আর দিকেও কিছু পড়ে নাই, মানে হচ্ছে 3 গুণিত 500, মানে হচ্ছে 1500। তাহলে এক্স সমান কত? 1500 টাকা। তাহলে হচ্ছে প্রশ্নটা বলে যে বিমল কত টাকা লগ্নি করেছিলেন? বিমল 1500 টাকা লগ্নি করেছিলেন, মানে বিয়েরটা উত্তর হবে। ওকে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা যা যাক। 115 টাকায় কিনে 20% লাভ করলে বিক্রয় মূল্য কত? একই হবে। 115 টাকা কিনেছে মানে ক্রয় মূল্য কত? 115 টাকা। 20% লাভ করলো, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করলে কি হবে? বিক্রয় মূল্য হবে। সেটা বিক্রয় মূল্য তাহলে কত? 115 টাকা ক্রয় মূল্য, 115 টাকা ক্রয় মূল্য, তার সঙ্গে 20% লাভ করেছে, মানে হচ্ছে 20% লাভ, লাভ মানে হচ্ছে সেটা যোগ হবে 120 হবে। লস করলে 80 হতো, 100 থেকে 20 বিয়োগ করা হতো, লাভ করলে 100, 100 সঙ্গে 20 যোগ করা হচ্ছে 120/100। এটা যেটা বার করলে পেয়ে যাবো আমি বিক্রয় মূল্য। ওকে, 6, এটা 5 হচ্ছে, 20 দিয়ে কাটারি করলাম, 5 দুগুণে 10, 5 তিনে 15। দেখো উত্তর কত হচ্ছে? 3 6 18, 6 দুগুণে 12 13। যদি কেউ বুঝতে না পারছো তাহলে কমেন্টে জানাবে, আমি আরো ডিপে বুঝাবো। তখন হয়তো আমি হয়তো একটু বেশি কম বুঝিয়ে চলে যাচ্ছে, হতে পারে। যদি কেউ বুঝতে না পারছে তখন কমেন্টে লিখে জানাবে, আমি আরো পরের বারে হয়তো আরো ভালো করে বুঝবো জিনিসটাকে। তাহলে কত হচ্ছে? 138 টাকা উত্তর। তাহলে কত হচ্ছে? 138 টাকা, সিএরটা। ওকে, তাহলে পরের কোশ্চেনে যা যাক। মিতা ও অরুণ একই রকম ভাবে, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরো 500 টাকা বিনিয়োগ করলো, কিন্তু অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে যদি মোট 560 টাকা লাভ করে, তবে মিতা ও অরুণের প্রত্যেকের লাভের পরিমাণ কত? ওকে, করা যাক সেইভাবে। মিতা হচ্ছে
700 টাকা। আর হচ্ছে অরুণ কত? মিতা, এটা হচ্ছে অরুণ, 900 টাকা। মিতা 700 টাকা। তারপর 4 মাস পর পিতা আরো 500 টাকা বিনিয়োগ করলো, মানে 4 মাসের জন্য দুজনে 4 মাসের জন্য করলো। হ্যাঁ, মিতা 4 মাস পরে মিতা আরো 500 টাকা বিনিয়োগ করলো, মানে 4 মাস 700 টাকা করে 4 মাস হয়েছে। বছরের শেষে যদি বছরের শেষ মানে 12 মাস হবে। আচ্ছা, তার সঙ্গে মানে 7 এর সঙ্গে 4 মাস পরে মিতা আরো 500 টাকা যোগ করেছে, মানে 700 সঙ্গে 500 যোগ করলে কত হয়? 1200 টাকা। আর বাকি রইলো কত? 4 মাস, আর বাকি আছে 8 মাস। ওকে, ঠিক আছে। 900 টাকার সঙ্গে 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে হচ্ছে অরুণ হচ্ছে 900 টাকা দিয়ে, কিন্তু অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল, মানে হচ্ছে সে 4 মাস 900 টাকা ছিল, তারপরে কি হলো? তারপর সে 300 টাকা তুলে নিল, মানে হচ্ছে 900 থেকে 300 বিয়োগ করলে কত হয়? 600 টাকা। দিয়ে 8 মাস বাকি আছে। ওকে, এবার এটা কি করা হোক? অনুপাত করা হোক। আমি বলেছি আনুপাতিক এদের যোগ করা হবে, সময়ের সঙ্গে টাকাটা করা হবে, দিয়ে আনুপাতিক বার করা হবে, দিয়ে যে অনুপাত হিসেবে হবে মোট টাকা যেটা পাবে লাভ করবে সেটাকে অনুপাতিক হিসেবে তারা টাকাটা ভাগাভাগি করবে। এখানে 700 গুণিত 4 সমান কত হয়? 4 7 কে 2800 প্লাস 8 বরং 9600, 4 নং 3600 প্লাস 6 কে 4800। এটা কত হচ্ছে? মানে হচ্ছে, এটা কত হচ্ছে? 6 দুটো শূন্য, 6 8 14, 9 2 11 12। এটা দুটো শূন্য, 6 8 14, 4 3 7 8। এটা শূন্য শূন্য কেটে দিচ্ছি। হচ্ছে এটা হচ্ছে কত? 4 দিয়ে 4 3 12, 4 একে 4, 4 2 31, 21 হচ্ছে। তাহলে মোট বছরের শেষে অনুপাত এত হচ্ছে বছরের, তাহলে বছরের শেষে 50 টাকা লাভ হলে মিতা অরুণের লাভের পরিমাণ কত? তার মানে অনুপাত কত হচ্ছে? 31:21। মোট তাদের লাভ হয়েছে 560 টাকা, মানে এখানে আনুপাতিক মোট কত? 31 প্লাস 21 যোগ করলে কত হয়? 52। তার মধ্যে তবে হচ্ছে মোট লাভ কত? 560 টাকা। একটু আগে এরকম একটা অঙ্ক ছিল যে অনুপাত যখনই মোট করা হবে সেই মোটের হিসেবে তাদের এটা করা হবে, মিলে যাবে। এবার এটা করা হোক। 30 হচ্ছে, মানে 1 সমান কত বেরোলো? 30। তাহলে মিতা অরুণ লাভের পরিমাণ কত? মিতা হচ্ছে 31, অরুণ 21, এই দুটো গুণ করলে যেটা 30 এর সঙ্গে 31 গুণ করলে কত হয়? 3 একে 3, 3 থেকে 930 টাকা। আর অরুণ কত? অরুণ হলো 21, মানে 30 সঙ্গে 21 গুণ করলে 3 একে 3, 630 টাকা। আর মিতা অরুণের প্রত্যেকের লাভের পরিমাণ কত? 930 টাকা, 630 টাকা। সি এরটা উত্তর হবে। ওকে, বুঝতে পেরেছো? যদি বুঝে না পড়ে আবার বলছি, কমেন্টে জানাবে, আমি আবার ভালো করে বুঝাবো পরে পরে যে ভিডিওতে। থেকে 100 পর্যন্ত সাবির সংখ্যার যোগফল কত? থেকে 100 পর্যন্ত সাবির সংখ্যার যোগফল সূত্র আছে, সূত্রটা মনে রাখবে। সূত্রটা কি? সূত্রটা হলো n ইন্টু n প্লাস 1/2 সাবির সংখ্যার যোগফল। nটা কি? এক থেকে যে যত পরিমাণ সংখ্যাটা সেটা হচ্ছে n এর মান। এখানে n এর মান কত বলে দিয়েছে? 100। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সাবির সংখ্যার মান কত? n এর মান 100 বসিয়ে দাও। 100 গণিত n প্লাস 1 কত হয়? 100 সঙ্গে 1 যোগ করলে 101/2। তাড়াতাড়ি করো। 50 হচ্ছে। 50 সঙ্গে 102 গুণ করলে কত হয়? এটা হচ্ছে 102 নয়, এটা হচ্ছে 101। 100 সঙ্গে 1 যোগ হয়েছে। 50 একে 50, 50 একে 50, এটা হচ্ছে 50 50। তাহলে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সাবি সংখ্যার যোগফল কত? 50 50। এটা উত্তর হবে বি এরটা। ঠিক আছে, পরে কোশ্চেনে যাওয়া যাক। সকাল 9:15 ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? সকাল 9:15 একটা ছবি আঁকা যাক। এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 9:15। এর মধ্যবর্তী কোণ কত হবে? এই মধ্যবর্তী কোণ দেখো এর সমান যাচ্ছে, মানে এখানে 180 ডিগ্রি হবে, একদিক থেকে 180 ডিগ্রি হবে, কিন্তু 180 ডিগ্রি ঠিক হবে না। এখানে অপশনে 180 রয়েছে, তার কাছাকাছি কিছু নেই, মানে 180টা উত্তর হবে এখানে, কিন্তু এর 180 থেকে সামান্য একটু কম হবে। কেন বলছি? এই যখন 9:15 হয়ে যাবে তখন কিন্তু 9টা থেকে সামান্য একটু উপরে উঠে যাবে, একটু সামান্য উঠে যাবে, তখন কিন্তু কোণটা 180 থাকছে না, মানে পুরো সরলরেখা থাকছে না, তখন একটু সামান্য যদি উঠে যায় তখন একটু কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে 180 ডিগ্রি হবে না, হয়তো 172 বা 173 এরকম কিছু মান হবে। এই 173 কাছাকাছি, মানে 173 কাছাকাছি কেউ নেই বলে আমি 180টাই করলাম, কিন্তু এটা কিন্তু 180 হবে না, একটু হবে। এখানে অপশনে 180টা যেহেতু আছে, তুমি 180 করবে। এরকম যদি কাছাকাছি মানে যে 9:15 আমার সরল রেখা রয়েছে, তুমি 180 করবে, কিন্তু যদি ওই মানটা থাকে তখন তো ওই মানটা করতে হবে। ওই মানটা কিভাবে করে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই আমি। এই মানটা হবে মডুলাস 11/2 m মাইনাস 30h।
এইচটা কি ঘন্টা কাটা, আর এটা হচ্ছে এমটা হচ্ছে মিনিটে কাটা। এখানে আমি যেরকম আছে মানটা বসাচ্ছি 11/2, 11 মিনিটে কাটা কত 15 আছে, মানে 11/11 গুণিত 15/2 মাইনাস 30, আর এইচ এর মান কত আছে 9। এটা মানটা বসালে মডুলাস কিন্তু এটা, ঠিক আছে। যে এর মান কত হবে, মানে হচ্ছে 165 হবে বাই 2, 165/2 মানে 270। ইয়ে করলে কত হবে দেখো, 165, 8 × 2 = 16, 4, 5 মডুলাসের ভিতরে আছে -270। ওকে, এটা হচ্ছে মডুলাসের ভিতরে আছে মাইনাস, বিয়োগ করলে কত হয় 0.5, 3, 3, 7, 10, 8 × 9, 9, 8, 17, 187। মডুলাস থেকে বিয়োগ করলে, মডুলাস থেকে যখনই বাইরে বার করা হবে তখন প্লাস মাইনাস যাই, প্লাস থাকলে প্লাস পাবে, মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যাবে। মানে হচ্ছে মডুলাসের ভিতর থেকে যখনই বাইরে বার করা হবে, মনে রেখো মডুলাস থেকে বাইরে বার করা হলে সেটা প্লাস মাইনাস থাকে না, সেটা প্লাসই হয়ে যায়। এটার মান কত হবে 187.5। এখানে যে এটা হলো, এখানে হচ্ছে দেখো এরকম কোনটা হচ্ছে, মানে হচ্ছে আমরা যে কোনটা বেরিয়েছে সেই কোনটা এদিকের কোনটা বেরিয়ে গেছে, মানে এদিকে একটু কম হবে বললাম, এদিকে কোনটা বেরিয়ে গেছে, এদিকে কোনটা বার করতে হবে। যখনই 180 থেকে বেশি হবে তখন আমরা কি করব, সেটা 360 থেকে বিয়োগ করে উত্তরে বার করবো। ওকে, 187 থেকে 0.5 বিয়োগ করে যাচ্ছে, 5, 5, 10, 7 থেকে 8, 8 থেকে 10, 8 থেকে 9, 9, 7, 16, 2, 2, 172.5। এর উত্তর হবে 172.5 উত্তর হবে। 180 না 172.5 উত্তর হবে, যেহেতু 172.5 নেই সেহেতু 180 করবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম সূত্র কি। সূত্র হচ্ছে এটা হচ্ছে সূত্র। যদি রেলের পরীক্ষা কেউ দিয়ে থাকো বা অন্য কোনো পরীক্ষা দাও যাতে কাজে লাগে, আমি যেহেতু হচ্ছে এটা দেখিয়ে দিলাম। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, পিএসসি এর পরীক্ষাতে অত জটিল ইয়াতে যায় না, ওরা খুব শর্ট নিয়মে, মানে সহজ কোশ্চেনই দেয়। সে প্রিপারেশন নেবে কোনো ব্যাপার নয়। যাক, পরে কোশ্চেনে যা যাক। সঠিক নির্বাচনটি করো, দুটি অমূলত সংখ্যা যোগফল অমূলত। অমূলত সংখ্যা কোনগুলো বলা হয়েছিল আমি একটু আগে বললাম। অমূলত সংখ্যা সেগুলো যেগুলো হচ্ছে মানে √2, √3, √5, √4। এটা অমূলত সংখ্যা নয়, এটা হচ্ছে এই √4, √4, √4 এটা অমূলত সংখ্যা নয়, এটা মূলত সংখ্যা। কেন অমূলত সংখ্যা, কেন মূলত সংখ্যা? √4 কে যদি আমরা বিয়ে করি তখন যে 2 × 2 মানে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, দিয়ে এটার মান কত হচ্ছে 2। আমি মূলত সংখ্যা কাকে বলে বলেছিলাম, যেটা p/q আকারে প্রকাশ করা যায়। 2 কে p/q আকারে প্রকাশ করা যায়, কেন 2/1 এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, এটা মূলত সংখ্যা। কিন্তু কি √2, √3, √5 এগুলো কি বেরোনো যায় না, এগুলো বেরোয় না। আর 2 নম্বর আরো অমূলত সংখ্যার কিছু ইয়ে আছে, সেগুলো হচ্ছে যে অতটা ভিতরে যে মানে যাওয়ার দরকার নেই, এত দরকার নেই এখানে পিএসসি ক্ষেত্রে। যা হোক, তাহলে হচ্ছে √2, √3, √5 এগুলো কি হয়, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। বলেছে কি √2 এবং দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত। ধরো √2 প্লাস √3 বা এটা কি, এটা যে মানটা কত হবে, √2 প্লাস এটা অমূলত সংখ্যা হবে, তো দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত। হ্যাঁ, এটা ঠিক। দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা মূলত, না মূলত নয়, অমূলত। সর্বদা সবসময় দুটো অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত হবে। দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত নয়, না, দুটি অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত হবে। ঠিক আছে, গুণফল হয়তো মূলত হতে পারে, কারণ আমি বলছিলাম √2 গুণিত √2 যদি দেখি গুণ করলাম তা 2 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মূলত হতে পারে। তা দুটি অমূলত সংখ্যার গুণফল মূলত হতে পারে, অমূলত নাও হতে পারে, কিন্তু দুটি অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলত হবে। তাহলে উল্টো কোনটি হবে, দুটি অমূলত সংখ্যার যোগফল সবসময় অমূলতই হবে, তখন এটি এর উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা একটা জটিল কোশ্চেন ছিল। যাই হোক, আমি এটা দেখে দিচ্ছি কিভাবে করবে। এটা হচ্ছে একটা রিজনিং এর কোশ্চেন। 5, 7, 8, তারপরেরটা হচ্ছে 6, 8, 12, তারপর হচ্ছে 7, 9 কোশ্চেন। এখানে হচ্ছে এই কোশ্চেন যে মানটা আছে এখানটাতে, জিজ্ঞেস যে মানটা আছে এখানে মান কত হবে বলেছে। এটা ওই কিরকম হবে দেখে দিচ্ছি আমি। 7 - 5 এর সঙ্গে 4 গুণ করলে 8 হচ্ছে। 8 - 6 এর সঙ্গে পরের 4 এর পরে 6 হচ্ছে, মানে হচ্ছে এটা 6 দুগুণে 12 হচ্ছে। ওকে, 9 - 7 এটা যেহেতু আমি 4, 6 এটা 8 হবে, মানে এটা কত হবে 8 দুগুণে 16, এটা 16 উত্তর হবে। ঠিক আছে, এটা কোশ্চেনটা খুব জটিল ছিল। যারা সেই সময় পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা দিয়েছিল তাদের কাছে এটা খুবই কঠিন বা ছেড়ে দিয়ে চলে এসেছিল। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে 16 উত্তর হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। এ একটি কাজ 9 দিনে, বি এবং বি 6 দিনে করতে পারে, সি যোগ দিলে তারা 3 দিনে কাজটি করতে পারে, সি একা কাজটি কত দিনে করবে?
অনেকেই এই অঙ্কগুলো এত বড় করে করে, মানে এত বড় করে তারা করে আর কি, যে ভাবে আর কি যে প্রচুর তাদের টাইম চলে যায়। অত বড় করে করলে চলবে না। মাধ্যমিক লেভেলে বা 8 বা 7 বা 9 এ যেভাবে করে খাতাতে ঠিক সেইভাবে করে, প্রচুর কঠিন হয়ে যায়। অনেক টাইম চলে যায়। কিভাবে শর্টকাট নিয়মে সহজ করে খুব কম সময়ে করা যায় সেটা আমি দেখাবো। আমার সঙ্গে আমি আগেও বলছি, এখনো বলছি যে আমার সঙ্গে 30 টা মক টেস্ট তুমি দাও, তুমি অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। একটি কাজ 9 দিনে। দেখো একটি কাজ করে 9 দিনে। এ একটি কাজ করে 9 দিনে। ঠিক আছে? এ কি 9 দিনে কাজ করে। আমি যেভাবে করছি শর্ট নিয়মে করাচ্ছি, দেখো সেভাবে। কিভাবে শর্ট নিয়মে করবে সেটা তোমাকে শিখিয়ে দিচ্ছি আমি। তো সবাই কি করতো যে একটি কাজ করে 9 দিনে, তাহলে একদিন সে করবে 1/9 দিনে, 1/9 সে 9 দিনে একটি কাজ 9 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবেন 1/9 অংশ, এইভাবে চলবে না এখানে। শর্ট নিয়মে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে কত শর্ট। এ একটি কাজ করে 9 দিনে। ওকে? বি 6 দিনে করতে পারে। ঠিক আছে? বি করে 6 দিনে। ই যোগ দিলে তারা ৩ দিনে করতে পারে। মানে সি যোগ দিলে বলতে এ, বি এবং সি ৩ জনা একসঙ্গে যদি করে তাহলে ৩ দিনে করতে পারে। সি যোগ দিলে মানে কি? মানে হচ্ছে এর সঙ্গে বি তো আছেই, তার সঙ্গে আবার যদি সিও যোগ দেই তাহলে সেটা হচ্ছে ৩ দিনে করতে পারে। তবে সি একা কাজটি কত দিনে করবে? মানে সি সে কত দিনে করবে এটা বার করতে চেয়েছে। এরকম যদি থাকে তখন হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে এ, বি, সি, যতগুলো সংখ্যা থাকবে সেগুলোর লসাগু বার করবো। ৯, ৬ আর ৩ এর লসাগু কত হয় দেখা যাক। ৯, ৬, ৩ এর লসাগু করলে ৩ তিরিকে ৯, ৩ দুগুণে ৬, ৩ একে ৩, আবার ৩ দিয়ে যাচ্ছে। ৩ ৩ দিয়ে যাচ্ছে না, কোনটিতে যাচ্ছে নাই। ১, ২, ৩ আছে। উত্তর এর লসাগু হচ্ছে ৩ তিরিকে ৯, ৯ তিনে ১৮। এর লসাগু কত হচ্ছে? ১৮। যাক ঠিক আছে, ১৮ লসাগু সেটা এখানে মুছে দিচ্ছি একটু আমাদের। জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে। ঠিক আছে। যাতে এরকম লাইন টানবো আমরা। ঠিক আছে? ১৮। এখানে ১৮ বসাচ্ছি। জিনিসটা এভাবে বোঝার চেষ্টা করো। ধরে নাও ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে হবে। এই লসাগুটা ১ম বার করবে, লসাগুটা বসাবে। যেটা লসাগু যেটা হবে সেটা হচ্ছে টোটাল মাল বা টোটাল জিনিস বা টোটাল পরিমাণ। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি বুঝাবার জন্য সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমি। ধরে নাও যে টোটাল ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে হবে। এ সেই ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে পারে ৯ দিনে। সে ভাবো তাহলে যদি ৯ দিনে ১৮ টা মাল বোঝাই করতে পারে, তাহলে সে একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে? মানে সে একদিনে মাল বোঝাই করতে পারবে ২ ট্রাক্টর। এটাই তার ক্ষমতা, কার্যক্ষমতা বলা হয় এখানে। এখানটাতে সময় লিখবো, এখানটায় কার্যক্ষমতা লিখবো, এখানে টোটাল লিখবো। ওকে? বি ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে পারে ৬ দিনে। মানে সে এক ট্রাক্টর মাল বোঝাই করবে কত দিনে? ৩ দিনে। ১৮ ভাজিত ৬ সমান ৩। এ, বি, সি ৩ জনে একসঙ্গে ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে ৩ দিনে। তাহলে তারা একসঙ্গে তাদের কার্যক্ষমতা কত বা টোটাল শক্তি কত? মানে তারা ৩ দিনে ১৮ টা মাল বোঝাই করে। মানে তারা একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করবে? ৬ ট্রাক্টর। তাদের ক্ষমতা কত? ৬। তাহলে তাহলে হচ্ছে এ, বি, তারা দুজনে দেখো তাহলে এ, বি, সি টোটাল কত ট্রাক্টর বোঝাই করতে হয়েছে? একদিনে ৬ ট্রাক্টর। হচ্ছে এ আর বি টোটাল একদিন যদি বলা হয় তাহলে এ আর বি একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারছে? ৩ প্লাস ২। মানে হচ্ছে এ হচ্ছে ২ আর বি হচ্ছে ৩। ৩ প্লাস ২ কত হচ্ছে? ৫ ট্রাক্টর। আর হচ্ছে এ, বি, সি একদিনে কত বোঝাই করছে? ৬ ট্রাক্টর। তাহলে সি একদিনে কত পারবে? একদিনে কত মাল বোঝাই করবে? ১ ট্রাক্টর। এখানে কত বেরোলো তার মানে? ১। ৬ থেকে ৩ আর ২ টা বিয়োগ করে দিলাম। ঠিক আছে? a প্লাস b প্লাস c যদি ৬ হয়, তাহলে a প্লাস b যদি ৩ প্লাস ২ ৫ হয়, তাহলে c এর মান কত? a প্লাস b প্লাস c থেকে মাইনাস a মাইনাস মানে বিয়োগ করে দিলাম, দিয়ে একক হয়ে গেল। তাহলে c একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে? ১ ট্রাক্টর। সে ১৮ ট্রাক্টর মাল কত দিনে বোঝাই করতে পারবে? ১৮ দিনে বোঝাই করতে পারবে। সেই একদিনে ১ ট্রাক্টর মাল বোঝাই করতে পারে। তাহলে ১৮ ট্রাক্টর মাল বোঝাই করতে কতদিন টাইম লাগবে? ১৮ দিন। তার মানে প্রশ্নটা কি বলছে? সে একা কাজটি কতদিনে করবে? সে একা কাজটি করবে ১৮ দিনে। এটি ডি এর উত্তর হবে। বুঝতে পারলে না? পারলে না? আমি আবার জিনিসটা দরকার হলে আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা তোমরা পজ করে দেখে নাও ভালো করে। আবার আমি দরকার হলে আমি আবার একটু জিনিসটাকে আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কত শর্ট নিয়মে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে। যাই হোক, এটা আমি আবার করাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? কিভাবে করবে যখন এরকম কোনো কোয়েশ্চেন থাকবে, যখন তাহলে এটা কিভাবে করবে সেটা তোমাকে দেখাচ্ছি আমি। ১ম এ কি বলেছে? ১ম এ বলেছে যে একা একটি কাজ করে। হুম, হুম, হুম,
এ এ একটি কাজ করে 9 দিনে, 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 এখানে 9 লিখবে। বি একটি কাজ করে 6 দিনে, এখানে 6 লিখবে। সি যোগ দিলে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে, এখানে যোগ দিলে তারা যোগ করে কতদিনে? 3 দিনে। তাহলে বলেছে সি একা কাজটি কতদিনে করবে, এখানে সি লিখবে। দিয়ে লাইন টাইমে লসাগু বার করবে, লসাগু করলে কত হয়? 9 6 3 লসাগু করলে 18 হয়। দিয়ে 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয় সেটা বসাবে 2, 18কে 6 দিয়ে ভাগ করলে বসাবে 3, এখানে হচ্ছে 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তার মানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6। তাহলে এ বি যদি 5 3 প্লাস 2 5 হয়, তাহলে এটা কত হবে? 6 থেকে 5 বের করলে 1। তাহলে সি এর মান কত হচ্ছে? 18। ব্যাস, তাহলে হচ্ছে সি একা কাজে কতদিন করবে? 18 দিনে। কত সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেল। বুঝতে পারলে এত তাড়াতাড়ি করে কত সহজে হয়ে যায়। জটিল অঙ্ক এইভাবে হয়ে যাবে। যা হোক, সে বারবার প্র্যাকটিস করবে, ঠিক হয়ে যাবে। যা হোক, বুঝতে পারলে, যদি বুঝতে না পারো আবার কমেন্টে জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। যা হোক, পরের কোশ্চেনে যাওয়া যাক। কোনো মূলধন 61/4% হারে বিনিয়োগ করলে কত বছরের দ্বিগুণ? এটা কোশ্চেন একটু ভুল আছে মনে হচ্ছে আমার। এটা 61 বাই এটা হচ্ছে, এটা 61 হবে না, এটা হচ্ছে 6.1/4% হবে, নাহলে অঙ্কটা কোনো মিলতেই পারে না। যা হোক, ঠিক আছে, এটা হচ্ছে 6.1/4%ই করছি। আমি ধরলাম কোনো মূলধন 6.1/4% হারে বিনিয়োগ করলে কত বছরে দ্বিগুণ হয়। আমি ধরলাম তার মূলধনের পরিমাণ পি, মূলধনের পরিমাণ পি। আমরা দেখবে এটা সরল সুদের অঙ্ক, সরল সুদের আমরা জানি, এটা সরল সুদের সূত্রটা কি? পি গণিত টি গণিত আর বাই 100 সমান হলো, হ্যাঁ, সমান হচ্ছে আই। এখানে হচ্ছে আই সমান মানে সুদ সমান এত। এবার দেখো পি এর মান হয় যে এবার হচ্ছে সেখানে এখানেই মান বসাবো। পি এর মান পি বসালাম, কত বছরে বলেছে আমি জানি না, কত বছর টি বসাচ্ছি। আর এর মান বলে দিয়েছি 6.1/4% মানে 4 6 24, 25/4%, 25/4, 4টা নিচে করে দিচ্ছি, গণিত 100। এটা হচ্ছে আয়ের মান বেরোলো। তাহলে কত বছরে দ্বিগুণ হবে? যদি দ্বিগুণ হয় তার মানে সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণটা আসলের সমান হবে, তবেই তো দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে আমি পি আই জায়গায় পি বসে দিচ্ছি। এই পি আর আসল আর সুদ যখন যোগ হবে তখন দ্বিগুণ তো হয়ে যাচ্ছে, তাই না? ব্যাস, এটাই এই অঙ্ক। এভাবে অঙ্ক কারারি করা যাক। পি পি কেটে যাচ্ছে। ওকে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 25টি সমান হলো 400। ওকে, টি সমান কত হচ্ছে? টি সমান হচ্ছে 25 মানে 4 16 হচ্ছে। ওকে, তাহলে টি এর কত বছরের দ্বিগুণ হবে? 16 বছরের দ্বিগুণ হবে। ওকে, পরের কোশ্চেন যাওয়া যাক। যদি 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হয়, তবে 2025 সালের 7ই জুন কি বার হবে? এ ধরনের একটা অঙ্ক পড়বে, অবশ্যই পড়বে। কিভাবে করতে হবে দেখে দিচ্ছি। 2024 সালে 12ই জানুয়ারি, যখন আমরা জানি যে একটা বছরের কটা দিন থাকে? একটা বছরের দিন থাকে 365টা। কিন্তু বছরটা যদি লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়, তাহলে তার দিন থাকে, ফেব্রুয়ারির সঙ্গে 1 যোগ করা হয়, দিয়ে তার দিন থাকে কটা? 366টা দিন থাকে। তাহলে যে এখানে কিভাবে মান বার করবো? 224 সালের 12ই জানুয়ারি শুক্রবার, ঠিক আছে? 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার, অর্থাৎ 2025 সালে 7ই জুন কি বার হবে? তাহলে আমরা কাজ করি, প্রথমে 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার বলে দিয়েছে, তাহলে 2025 সালের 12ই জানুয়ারি কি বার পড়বে দেখি প্রথমে। 2024 সালে 12ই জানুয়ারি থেকে 2025 সালের 12ই জানুয়ারিতে যদি যায়, দেখো 2024 সালটা একটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করে যাচ্ছে। লিপ ইয়ার কাকে বলে? 4 দিয়ে ভাগ করে যায়, তাহলে 4 দিয়ে ভাগ করে 2024 কে 4 দিয়ে ভাগ করে 4 5 20, 424। তার মানে হচ্ছে এটা হচ্ছে অধিবর্ষ, তার মানে হচ্ছে এটা হচ্ছে কটা দিন হবে? 366টা দিন হবে। কটা দিন? 366টা দিন হবে। কোন দিনটা? সেটা হচ্ছে 2025 সালের হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কি হচ্ছে? সেটা হচ্ছে 366 দিন হচ্ছে। এরপরে যে দিনগুলো সেটা ক্যালকুলেশন করবো, সমস্ত দিন যতগুলো দিন আছে সব দিনগুলো যোগ করে যত হবে সেটা 7 দিয়ে ভাগ করলে তারপরে মানটা বেরোবে। এইভাবে 7 দিয়ে করতে হবে। যা হোক, কতগুলো দিন আমরা পেরোচ্ছি? 2024 সাল থেকে 12 জানুয়ারি থেকে 2025 সালের 12 জানুয়ারি আমরা কটা দিন পাচ্ছি? 366 দিন। তাই 2025 সালের আর কটা দিন বাকি রইলো? আর হচ্ছে 19টা দিন বাকি রইলো। তাহলে হ্যাঁ, তারপর হচ্ছে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি কটা বাকি রইলো? ফেব্রুয়ারি হচ্ছে 28টা দিন। তারপর মার্চে কটা? 31টা দিন। তারপর হচ্ছে মার্চ, এপ্রিল কটা? এপ্রিল হচ্ছে 30টা দিন। মে কটা? 31টা দিন। জুন কটা? জুনে 7 বলেছে। সব দিনগুলো যোগ করবো দেখি।
7 একে 8, 8 একে 9, 9 এ 8 17, 17 9 এ 26, 26 আর 6 এ 32, 3 3 3 6, 6 3 9, 9 3 12, 12 2 14, 14 কে 15, 15 6 21, 2 3 2 5, 512 কে 7 দিয়ে ভাগ করছে প্রথমে। যতগুলো দিন হলো সব দিনগুলো যোগ করলাম। 7 একে 7 7 কে 49, 2 2 3 7 কে 21, ওকে 1, মানে 1 কত ভাগশেষ থাকছে? 1 ভাগশেষ থাকছে। যত ভাগশেষ থাকছে তার সঙ্গে আমরা সেটা যোগ করব। এখানে কত কি বার বলেছে? শুক্রবার বলেছে। মানে শুক্রবারের সঙ্গে 1 যোগ করলে কি হয়? শনিবার। তাহলে এটা কি বার পড়বে? শনিবার পড়বে উত্তরটা। যদি 0 হতো তাহলে কিন্তু সেই বারটাই পড়তো। আর যদি 2 হতো তখন কি হতো? শুক্র রবিবার হতো। এভাবে করবো। তাই জিনিসটা বুঝতে পারলে? আমরা যতগুলো দিন বলেছি ততগুলো দিনগুলো বার করলাম। বার করে কি করবো? সেটা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই বার বেরোবে। ঠিক আছে? পরের কোশ্চেন যাওয়া যাক। রবি ও মধুর গল্পের বইয়ের অনুপাত 2:3। মধু 6টি নতুন বই কেনার পর অনুপাত হয় 1:3। আগে তাদের কাছে কতগুলি বই ছিল? তাহলে উম মধু ও রবির, এটা হচ্ছে রবি, রবি আর হচ্ছে মধু, তাদের বইয়ের অনুপাত কত? 2:3। মধু 6টি নতুন বই কিনলো, তাদের অনুপাত হয় কত? 1:3। এখানে কে বই কিনলো? মধু বই কিনলো। তার মানে কি রবি কিন্তু কোনো বই কিনেনি। আমি একটা কাজ করছি যে অনুপাতটা সমান করার চেষ্টা করছি। এখানে দেখো 2:3 আছে, এখানে 1:3 আছে, মানে 1:3 টাকে আমি যদি 2 গুণ করে দিই রবির সঙ্গে তাহলে কিন্তু রবি কোনো বই কিনেনি সমান হয়ে যাবে। তাহলে 1:3 টাকে আমি কেটে করে দিচ্ছি 2, দুটোর সঙ্গে মানে 1/3 কে যদি 2 দিয়ে গুণ করি, উপরে 2 গুণ করবো নিচে 2 গুণ করতে সমান হবে, তাহলে অনুপাত তাদের। তাহলে এটা কত হবে? 2, এটা হবে কত? 6। দেখো রবি কত হচ্ছে? রবি হচ্ছে 2:3 আর হচ্ছে 2:3। রবি কোনো বই কিনেনি, মধু 6টা বই কিনেছে। 6টা বই কেনার পরে মধুর কত বেড়েছে? আনুপাতিক দিক থেকে তার বেড়েছে কত? 3। তার মানে আমি বলতে পারি 3 সমান, এখানে আনুপাতিক 3 বেড়েছে কিন্তু সে 6টা বই কিনেছে, মানে 3 সমান 6, 1 সমান কত? 6/3 মানে হচ্ছে 2। তাহলে হচ্ছে 1 সমান 2। তাহলে বলছি তাদের কাছে আগে কতগুলো বই ছিল? মানে 1 সমান যদি 2 হয় তাহলে তাদের কাছে আগে কটা বই ছিল? 2, 1 সমান যদি 2 হয় তাহলে 2 সমান কত হবে? 4, আর 3 সমান কত হবে? 6। তাহলে আগে কটা বই ছিল? 4 আর 6টা। বুঝতে পারলে না পারোনি? আনুপাতিক অঙ্ক বারবার যত করবে তত প্র্যাকটিস হবে, তত বুঝতে পারবে। যাই হোক, যদি বুঝে না পারো তাও জানাবে, আমি আছি। ওকে, পরের কোশ্চেন যা যাক। 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার আছে? মানে 7/11 বলেছে কতবার আছে? আচ্ছা, এরকম যদি থাকে তখন নিচের অঙ্কর সংখ্যাটাকে সমান করে দেবো ওর মধ্যে। এখানে কত সংখ্যা বলেছে? 1 বলেছে আর 7 বলেছে। 1 সমান আমি বলতে পারি 11/11, আর 7 সমান বলতে পারি 77/11। 7/11 করলে কত দেখো? 7 থেকে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 7ই হয়। 7 11 7 তো এটা তুমি কাটে করে কত হবে দেখো? 7 বেরোবে এটা। তাহলে আমি এটা বলতে পারি 77/11 বলেছে। 1 থেকে, তাহলে আমি বলতে 1 থেকে 7 এর মধ্যে কতগুলো মানে কতগুলো 7/11 আছে? 7/11 আছে, দেখা যাক। 7/11, পরের সংখ্যা কত? এই গুণিতক গুলো দিচ্ছি। 14/11, পরের সংখ্যা কত? 7/11, 3 গুণ করছি মানে হচ্ছে 21/11, 7/11। এরপরে কত? 7/11, এরপরে হচ্ছে 4 যদি গুণ করে হয় তাহলে 4 থেকে 28/11। কতগুলো সংখ্যা যদি দেখা যাও, তার মানে সেটা কাজ করে যাক। 7/11, 14/11, হচ্ছে 21/11, 28/11, 428, 5 সাথে 35/11, 6 7 42/11, 7 7 49/11, 7 8 56/11, 7 নং 63/11, 7 10 70/11, আর 7/11। ঠিক আছে, এর মধ্যে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। কটা সংখ্যা হচ্ছে? 9টা। তাহলে 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার আছে? 9 বার আছে। তাহলে যদি এরকম থাকে তখন কি করবে? ওই নিচের সংখ্যাটা 7/11 দিয়ে নিচের সংখ্যাটাকে দুটোকে সমান, 1 আর 7টাকে নিচেরটাকে 11 করার জন্য যেরকম করতে হয় সেরকম করে দেবে। মানে নিচে 11 করলে উপরটা 11 হবে, আর হচ্ছে 1 এর জায়গায় 7 এতে কি হবে? 7/11 হবে, দিয়ে মাঝখানে দেবে কতগুলো সংখ্যা হচ্ছে গুণে নেবে, হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? যাই হোক, ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। ওইটি লাস্ট কোশ্চেন ছিল, হয়ে গেল আমাদের 25টা ম্যাথ হয়ে গেল। পরের দিন আমরা 75টা জিকে আবার পড়াবো। যাই হোক, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি